দর্শক এই বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। ডক্টর ইজাজ হোসেন, ৭১ বিজনেসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইবো যে আসলে বিশ্ববাজারে তো আমরা দেখলাম যে $৮০ তেলের দাম নেমে এলো। এই যে নিম্নমুখী তেলের দাম, এটি স্থায়ী হওয়ার সম্ভাবনা কতখানি? ধন্যবাদ। এটা অত্যন্ত ভালো খবর আমাদের জন্য এবং পৃথিবীর অন্যান্য দেশ যারা ইম্পোর্টার, যে এটা নেমে এসেছে। কারণ এটা নাও নামতে পারত। হ্যাঁ, এটা নাও নামতে পারত। অ্যাকচুয়ালি আমাদের ধারণা, অনেকেরই ধারণা ছিল যে এইটা সহজে নামবে না। কিন্তু এটা সহজে নেমেছে। কিন্তু আপনি যেটা প্রশ্ন করলেন এটা কতদিন থাকবে এরকম, ওইটা ডিপেন্ড করবে অনেকগুলা ফ্যাক্টরের উপরে। একটা জিনিস দেখেন, মানুষ কখনো বিপদে পড়লে তখন একটা বিকল্প ব্যবস্থা আরম্ভ করে দেয় এবং সেই বিকল্প ব্যবস্থাগুলা যদি স্থায়ী হয়ে যায় তখন ওখান থেকে একটা স্বস্তি পাওয়া যায়। আমি বিকল্প ব্যবস্থা বলতে কি বলছি, ধরেন হরমুজ প্রণালী দিয়ে যেই তেলগুলা গ্যাসগুলা আসে, সেটার একটা বিকল্প ব্যবস্থা অনেকগুলা দেশ ওখানকার মধ্যপ্রাচ্যে করে ফেলেছে। সৌদি আরবিয়া যেরকম তাদের ৮০ ভাগ তেলই ওদের একটা মরুভূমির মধ্যে বিশাল লম্বা একটা পাইপলাইন আছে, সেই পাইপলাইন ব্যবহার করে রেড সি ওইদিকে নিয়ে গিয়ে তারপরে ওগুলাকে এইদিকে নিয়ে আসছে। অন্যান্য দেশরাও এটা করেছে। তাছাড়াও আমরা দেখেছি পৃথিবীর অনেকগুলা দেশে যেখানে তাদের অতখানি তাদের এক্সপোর্ট করার ক্ষমতা ছিল না, যেরকম নাইজেরিয়া, আর্জেন্টিনা, হ্যাঁ, অ্যাঙ্গোলা, এরকম তারাও তাদের সাপ্লাই বেরিয়ে দিয়েছে। তা আমি মনে করি নতুন পরিস্থিতিতে হরমুজ প্রণালীর যে যতখানি গুরুত্ব ছিল অতখানি থাকবে না। সো সেটা যদি আসলেই সত্যি হয়, আর যদি এই রাশিয়ার যে তেলটা আসে সেটাও যদি আসতে থাকে, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। এখন দেখেন, আপনি যেটা বললেন এইটা আহ, এত কুইকলি এটা কমে গেল কেন? কারণ রাশিয়ান তেলের উপরে একটা নিষেধাজ্ঞা ছিল আমেরিকার, কিন্তু এখন সেটা নাই। এটা আবার কবে দিয়ে দিবে সেটা আমরা জানি না। সো এরকম নানাবিধ ফ্যাক্টর এখন আছে। কিন্তু আপনি দেখেন এই যুদ্ধের মধ্যেও কিন্তু অনেকে ভেবেছিল যে এটা ১৫০-২০০ ডলার হয়ে যাবে, হয়নি। তার মানে বিকল্প এখন ব্যবস্থা অনেক আছে। তবে এটা আনসার্টেন যে $৮০ এর নিচে আহ, আসবে কি আসবে না। যদিও আহ, বলে সাপ্লাই সিচুয়েশন বলে আসা উচিত, কিন্তু ওয়ার্ল্ডের যে সিচুয়েশন এখন অস্থির, তাতে হয়তো $৮০ গিয়েই আহ, থেমে যাবে। আরেকটি বিষয় হচ্ছে, বিশ্ববাজার থেকে আমরা এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বিবেচনা করি, সেক্ষেত্রে বলবো যে বাড়তি দামের কারণে কিন্তু বড় ধরনের একটা সমন্বয় করা হয়েছিল। বর্তমানে তো তেলের দাম কমে গেছে, সেটা আপনি যেটা বলছেন সেটা আরও কমার সম্ভাবনা হতে পারে। সেক্ষেত্রে বৈশ্বিক বাজারের সাথে তাল মিলিয়ে আমরা কি আবারও সমন্বয়ের পথে হাঁটবো কিনা? অ্যাবসলিউটলি আপনাকে সমন্বয়ের পর হাঁটতেই হবে, কারণ আমাদের যেই ফর্মুলাটার বেসিসে আমরা এই কাজটা করছি, এটা ৩ বছর আগে এইটা করা হয়েছিল। যেটা বলা হয়েছিল যে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে আমাদের এখানে বাড়বে, কমলেও কমবে। এটা যদি মেনটেন না করা হয় তাহলে কিন্তু সব ভেঙে পড়বে। কিন্তু এর মধ্যে দেখা গেছে যে সরকার যখন বেড়ে গেছিল $১০০ উপরে, তখন কিন্তু ওই মাসটা তারা বাড়াতে পারেনি পলিটিক্যাল কারণে। হ্যাঁ, তো তখন যেহেতু ওরা ওরা বাড়ায়নি, তারা হয়তো ভাববে যে তাহলে আমাদের ওইটা পুষিয়ে নি, তাহলে হয়তো ১ মাস তারা অ্যাডজাস্ট নাও করতে পারে। কিন্তু এটা যদি $৮০ থাকে কিংবা তারও নিচে চলে যায়, তাহলে অদূর ভবিষ্যতে কয়েক মাসের মধ্যেই সরকারকে এটা নিম্ন দিকে আনতে হবে। কারণ তা না হলে এই যে আইনটা যেটা করা হয়েছে সেটা ভঙ্গ হয়ে যাবে, এবং সেটা ভঙ্গ হলে ভোক্তার বিশ্বাস চলে যাবে। এখন আমরা যদি অতীতের প্রবণতা বিবেচনায় নেই, সেক্ষেত্রে দেখা যায় যে যে হারে দাম বাড়ানো হয়, কমানোর ক্ষেত্রে কিন্তু সেই পথে সংস্থাগুলো হাঁটে না, হাঁটতে চায় না বিশেষ করে। এখন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? পাশাপাশি সিদ্ধান্তটা আসলে কিভাবে হওয়া উচিত? এটা অত্যন্ত দুঃখজনক, কারণ এই তেলের দাম নিয়ে অনেক রকম কথাবার্তা হয়। একটা আহ, অজুহাত বলবো না, একটা কারণ যেটা সরকার সবসময় দেখায়, যে পার্শ্ববর্তী দেশে এটার দাম কম। পার্শ্ববর্তী দেশে যদি দাম কম হয় এবং আমাদের এখান থেকে তখন স্মাগলিং অনেক বেড়ে যায়, তার মানে কি, আমাদের ডলারগুলো দিয়ে যেগুলো আনলাম সেগুলো ওই দেশে চলে গেল। যদিও আমরা ওখান থেকে ইন্ডিয়ান কারেন্সি পাচ্ছি, কিন্তু অতখানি পাচ্ছি না। এবং আমাদের সেই ডলার রিজার্ভের উপর এফেক্টটা হয়। তাই আমরা দুই দিকেই দেখতে হয়।
কিন্তু দুই দিকে দেখেই কিন্তু সরকার মোটামুটি প্রাইস নির্ণয় করেছে, কারণ আমাদের যেই দামটা এখন নির্ণয় করা হয়েছে তার মধ্যে প্রচুর অ্যামাউন্ট অফ সরকারের ট্যাক্স আছে, সরকারের ডিউটি আছে, এবং এমনকি বিপিসিরও লাভ আছে। দেখা গেছে গত 3 বছরে বিপিসি 3,000 কোটি টাকা করে প্রত্যেক বছর লাভ করে 9,000 কোটি টাকা পর্যন্ত লাভ করেছিল, কিন্তু সেই টাকাটা তারা অন্যখানে ব্যবহার করে ফেলেছে। আমার যেটা সাজেশন, এইটা অবশ্যই এই খাতেই রাখা উচিত, কারণ অতিরিক্ত দাম যদি কখনো বেড়ে যায় তখন এটা ব্যবহার করা সম্ভব হবে। ডক্টর ইজাজ, আমরা একটু জ্বালানি ব্যবস্থাপনার কথা জানতে চাই। সেটি হচ্ছে বেশ কিছুদিন আগে যুদ্ধের কারণে আমরা দেখলাম যে অব্যবস্থাপনার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন স্থায়ী কোনো ওই প্রেক্ষাপটে স্থায়ী কোনো সমাধানের দিকে কি আমরা এগোতে পেরেছি? ভবিষ্যতে যদি বড় কোনো ধাক্কা আসে সেটি আসলে আমরা সামাল দিতে পারবো কিনা? ধন্যবাদ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, কারণ আপনি যদি লক্ষ্য করেন অনেক দেশ আমাদের থেকে অনেক বেশি ইম্পোর্ট করে, কিন্তু তারা কোনো রকমের এই ইয়েতে বিচলিত হয়নি। তার কারণ হচ্ছে যখন জাপান, তাদের প্রায় 9 মাসের মতো একটা রিজার্ভ তারা রাখে। তার মানে সাপ্লাই যদি কমপ্লিটলি 9 মাসও জিরো হয়ে যায়, যেটা হয়নি, হয়ে যায়, তাও তারা ম্যানেজ করতে পারে। চায়নাও এরকম একটা বিরাট একটা রিজার্ভ রাখে। তো যখন এটা হলো প্রথম দিকেই, আমরা বারবার অনেক এক্সপার্ট এই কথাটা বলেছে, আমাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ দরকার। এবং এই স্ট্র্যাটেজিক রিজার্ভের কথা কিন্তু সরকারও বলেছে কিন্তু আমি স্ট্র্যাটেজিক রিজার্ভের জন্য যে কোনো টাকা বরাদ্দ আমি এই বাজেটে দেখিনি। হ্যাঁ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তাদের হয়তো অন্য খান থেকে তারা টাকাটা আনবে পরে। এখানে দুইটা খরচা আছে, একটা খরচা হচ্ছে যে ট্যাঙ্কগুলা, হ্যাঁ, ফিজিক্যাল যে ইনফ্রাস্ট্রাকচার করতে হবে সেটার একটা খরচা আছে, সেই কাজটা কিন্তু এখন থেকে আরম্ভ করা উচিত, এই বাজেটেই থাকা উচিত। আরেকটা হচ্ছে এই ট্যাঙ্কগুলাকে তেল দিয়ে ভরাটা একটু ব্যয়বহুল এবং এটাকে সময় সাপেক্ষ। এটা হয়তো এই বাজেটের পরে ওই বাজেটে দেখতে হবে, কিংবা আমাদের যেটা ডলার রিজার্ভ আছে, ডলার রিজার্ভ থেকে কিছুটা অংশ, ধরেন আমাদের ডলার রিজার্ভ আছে কি বলে 30 বিলিয়ন, তার থেকে 5 বিলিয়ন নিয়ে এখানে তেল রাখতে পারে। কারণ ডলারে টাকা রাখা আর তেলে এই রিজার্ভ রাখা আমি মনে করি একই রকম। এটা গোল্ডের মতো, এটাকে লিকুইড গোল্ড আমরা বলি। সো আমরা যদি দীর্ঘমেয়াদে স্বস্তি পেতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এই রিজার্ভটা ক্রিয়েট করতে হবে। আরেকটা হচ্ছে আমাদেরকে কমপ্লিটলি একটু খেয়াল রাখতে হবে কখন দাম কমলো কখন বাড়লো। কারণ এই রিজার্ভটাকে যখন ভরি, এই ট্যাঙ্কগুলোকে যখন ভরবো, যখন যে আপনি দেখে বলেছিলেন যে $60 নেমে এসেছিল, যখন $60 নেমে আসে তখনই আমি এটা ভরে ফেলবো, এবং যখন 80-90-তে চলে যাবে তখন ব্যবহার করব, আবার যখন $60 আসবে আবার এটা ভরবো। তো এরকম ধরনের একটা আমরা যদি ইয়েতে যেতে পারি, তাহলে আমি মনে করি এই এই জিনিসটা যতখানি আমাদেরকে এইবার এফেক্ট করেছে, এটা কিন্তু আমাদেরকে ইউক্রেন রাশিয়া ওয়ার যখন হয়েছিল তখনও এফেক্ট করেছিল, তখনও আমরা এইসব কথাগুলো বলেছিলাম, কিন্তু কিছু করা হয়নি। আশা করছি এইবার এবং এখন থেকে আরম্ভ করে সরকার এই ব্যাপারে কিছু করবে। ডক্টর ইজাজ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ৭১ বিজনেসকে সময় দেওয়ার জন্য। দর্শক, নিম্নমুখী জ্বালানি দামের বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন।